বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে যার যার অবস্থানে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাজাজ পালসার NS 160cc সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলের মেনটেনেন্স সম্পর্কে। ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, আমি 2018 সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে 2019 সালের নভেম্বরের এ পর্যন্ত বাজাজ পালসার NS 160cc মোটরসাইকেলের সিঙ্গেল ডিস্ক সংস্করণটি ব্যবহার করছি এবং এই সময়ের মধ্যে আমার এটি চালানো হয়ে গেছে 15,000 কিলোমিটারেরও বেশি। এরই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে একে একে এর মেনটেনেন্স সম্পর্কে কথাবার্তা বলবো। প্রথমে আপনাদেরকে বলছি এর ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে। আমি 2000 কিলোমিটার পর্যন্ত আমার মোটরসাইকেলের ব্রেক ইন পিরিয়ড মেনে চলি এবং এই 2000 কিলোমিটার চলাকালীন সময়ে প্রতি 500 কিলোমিটার পর পর আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করি এবং আমার ইঞ্জিন অয়েলের গ্রেড ছিল বাজাজের বেঁধে দেয়া ইঞ্জিন অয়েল গ্রেড 20W50। ব্র্যান্ড ব্যবহার করেছি বাজাজের নিজস্ব একটা ইঞ্জিন অয়েল আছে, সাদা বোতল DTSI ইঞ্জিন অয়েল যেটাকে বলে সেটা। তাহলে 2000 কিলোমিটার পর্যন্ত আমাকে মোট 4 বার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়েছে। প্রসঙ্গত, এই ব্রেক ইন পিরিয়ডের সময় প্রতি 500 কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তনের পাশাপাশি অয়েল ফিল্টারও পরিবর্তন করে ফেলতাম। ফলে আমাকে ইঞ্জিন অয়েল দিতে হতো 1350 ml। ব্রেক ইন পিরিয়ডের পরে 2000 কিলোমিটারের থেকে আমি দেয়া শুরু করি মোবিল সুপার 40 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল। এটা দিয়ে প্রতি 1000 কিলোমিটার সর্বোচ্চ চালানো যায়। 2000 থেকে 3000 এটা একবার ব্যবহার করি, আবার 3000 থেকে 4000 এটা আরেকবার ব্যবহার করি। এরপরে আমি ইঞ্জিন অয়েল ব্র্যান্ড পরিবর্তন করে ফেলি। ব্র্যান্ড পরিবর্তন করার কারণ হচ্ছে আমি এটা থেকে ভালো পারফরমেন্স পাইনি। 700 কিলোমিটার হয়ে গেলেই দেখতাম যে বাইকের শক্তি কমে গেছে, থ্রটল অনেক প্রেশার দিয়ে চালানো লাগতো, গিয়ারও খুব হার্ড হয়ে যেত মাত্র 700 কিলোমিটারে। তারপরে আমি আবার চলে যাই বাজাজের DTSI সাদা বোতলের যে ইঞ্জিন অয়েল সেটাতে, এবং সেটাই কিন্তু আমি এই ধরনের কোনো সমস্যা পাইনি। এবং ওই বাজাজের সাদা DTSI ইঞ্জিন অয়েল দিয়ে আমি 7000 কিলোমিটার পর্যন্ত চালাই। তারপরে আমি চলে যাই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি ব্যবহার করছি ওই সময় থেকে এখন পর্যন্ত র্যাপসল 10W50, এবং এটা থেকে আমি যতটুকু পারফরমেন্স পাচ্ছি আমি খুশি। অনেকে বলতে পারেন যে ইঞ্জিন অয়েল তো রিকমেন্ড করে দিয়েছে 20W50, কিন্তু আপনি দিচ্ছেন 10W50। এটার ব্যাখ্যা হচ্ছে প্রথমের যে সংখ্যাটা W দেয়া থাকে সেটা দিয়ে তাপমাত্রা বোঝায়, আর পেছনের যে সংখ্যাটা সেটাই হচ্ছে আসল। তো আমি পেছনের সংখ্যাটা ঠিক রেখে শুধুমাত্র সামনের সংখ্যাটা চেঞ্জ করেছি। এতে ইঞ্জিনের উপর কোনো ক্ষতিকর প্রভাব বা কোম্পানির কথাকে অমান্য করা হয় না। এরপরে আসি সামনের চাকার ব্রেক প্যাড। আমার মোটরসাইকেলের বয়স যখন 10,000 কিলোমিটার হয় তখন আমি সামনের চাকার ব্রেক প্যাড পরিবর্তন করি এবং আমার ব্রেক প্যাডের মূল্য পড়েছিল 550 টাকা। এটা কোথাও কোথাও একটু কমেও পাওয়া যায়, এটা কোথাও কোথাও একটু বেশি মূল্যেও বিক্রয় হয়। এই 10,000 কিলোমিটারেই আমি পরিবর্তন করে ফেলি আমার পেছনের চাকার ব্রেক শো। আমার ব্রেক শোয়ের দাম পড়েছিল 250 টাকা। এটা আমি লোকাল মার্কেট থেকে ক্রয় করেছিলাম। হয়তোবা উত্তরা মোটরসের অথরাইজ পার্টস বিক্রয় কেন্দ্রে গেলে এটার দাম আরেকটু বেশি পড়তে পারে। এরপরে আসছি এয়ার ফিল্টারের প্রসঙ্গে। আমি প্রতি 5000 কিলোমিটার অন্তর অন্তর এয়ার ফিল্টার বদলে ফেলতাম এবং প্রতি 2-2500 কিলোমিটার হলেই এয়ার ফিল্টার পরিষ্কার করতাম। NS 160cc এয়ার ফিল্টার রয়েছে দুই ধরনের, একটা হচ্ছে ভেজা আর একটা হচ্ছে শুকনা। 5000 কিলোমিটার আসা মাত্র আমি যেই এয়ার ফিল্টারটি পরিবর্তন করতাম সেটা ছিল ভেজা। এটা আমি ক্রয় করতাম 800 টাকা থেকে 850 টাকার মধ্যে। এটা আবার পেতে একটু কষ্ট হয়, সব সময় পাওয়াও যায় না, সব লোকাল মার্কেটে পাওয়াও যায় না। তারপরে আমি যখন 14,000 কিলোমিটারে আমার তৃতীয় এয়ার ফিল্টারটি পরিবর্তন করি তখন আমি একটি শুকনা এয়ার ফিল্টার প্রতিস্থাপন করি এবং এই শুকনা এয়ার ফিল্টারটি আমি এই প্রথমবারের মতো ব্যবহার করছি। এটা ব্যবহার শেষ করার পরে আমি এটা সম্পর্কে বিস্তারিত বলতে পারবো যে কত হাজার কিলোমিটার চালানো যায়। এমনিতে যারা এটা শুকনাটা ব্যবহার করেন তাদের কাছ থেকে শুনেছি যে এটা দিয়ে
10,000 কিলোমিটার পর্যন্ত নাকি চালানো সম্ভব, তবে মাঝে মধ্যে বের করে পরিষ্কার করতে হয়। এই শুকনো এয়ার ফিল্টারটি আমি ক্রয় করেছি 450 টাকা দিয়ে। এরপরে আসছে স্পার্ক প্লাগের প্রসঙ্গে। আমরা জানি যে বাজাজ পালসার NS 160cc মোটরসাইকেল ব্যবহার করছি যে এটার মধ্যে দুটো স্পার্ক প্লাগ থাকে। আমার মোটরসাইকেলের বয়স যখন 15,000 কিলোমিটার হয় তখন আমি এটার স্পার্ক প্লাগ পরিবর্তনের সময় হয়েছে বলে মনে করি। আমি উত্তরা মোটরসের অথরাইজ পার্টস বিক্রয় কেন্দ্র থেকে দুটো স্পার্ক প্লাগ ক্রয় করি। আমার কাছ থেকে মূল্য রাখা হয় 350 টাকা। এটা কোথাও কোথাও আমি শুনেছি 400 টাকাও বিক্রি করে এক জোড়া, কোথাও কোথাও 380 টাকাও বিক্রি করে। এটা উত্তরা মোটরসের অথরাইজ পার্টস সেন্টারের মূল্যর কথা বললাম। এছাড়া আমরা যদি লোকাল মার্কেটে যাই সেক্ষেত্রে এটার মূল্য আরও কমে পাওয়া যাবে। এরপরে আসছি চেইন স্পকেটে। আমার মোটরসাইকেল যখন 14,000 কিলোমিটার চলে তখন আমি একদিন খেয়াল করলাম যে আমার চেইন স্পকেট থেকে একটা কটকট শব্দ নির্গত হচ্ছে। টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার পরে তারা এটা শনাক্ত করে দেন চেইনের যে একটা লকার থাকে সেই লকারটা পরিবর্তন করতে হবে। সেটা আমি পরিবর্তন করি মাত্র 100 টাকায় 14,000 কিলোমিটারে। তারপরে চেইনের সামনে ছোট একটা স্পকেট আছে, সেই স্পকেটটা আমি পরিবর্তন করেছি 10,000 কিলোমিটারে এবং এইটা আমার খরচ পড়েছিল 280 টাকা। পেছনের স্পকেট আমার এখনও ঠিক আছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে 20,000 কিলোমিটার পর্যন্ত অনায়াসে যাবে। তো আমি কিন্তু আমার চেইনের জন্য বেশ ভালো যত্ন নিই। প্রতি 8 দিন 10 দিন পরে পরে চেইনে লুপ করি অথবা কেরোসিন দিয়ে পরিষ্কার করে গিয়ার অয়েল ব্যবহার করি। এরপরে আসি সার্ভিসিংয়ের প্রসঙ্গে। উত্তরা মোটরস থেকে এই মোটরসাইকেলটি ক্রয় করার সময় একটা ওয়ারেন্টি বই প্রদান করা হয়। আমি সেই বই অনুযায়ী নির্দিষ্ট সময়ে যথারীতি প্রতিটি সার্ভিসিং করিয়েছি উত্তরা মোটরসের অথরাইজ সার্ভিস সেন্টার থেকে। তবে আমার কাছে তাদের সার্ভিসের মান খুব ভালো লাগেনি। সেক্ষেত্রে আমাকে বাইরে থেকেও ভালো জায়গা খোঁজ করে এর সার্ভিস করানো প্রয়োজন পড়েছে। এবারে কথা বলছি মাইলেজের প্রসঙ্গে। NS 160cc নিয়ে যদি কোনো অসন্তুষ্টির কথা বলা হয় তো সেক্ষেত্রে মাইলেজের প্রসঙ্গটি চলে আসে। অনেক ব্যবহারকারীর মুখ থেকে এটার মাইলেজ নিয়ে অনেক আপত্তি শুনেছি, অনেক অভিযোগ, অনেক মন খারাপ এ ধরনের কথাবার্তা শুনেছি। তো আমি আসলে এটার মাইলেজের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট এবং বাল্ব ক্লিয়ারেন্স, এই বিষয়টা নিয়ে কথা বলছি। আর এছাড়া ওই চেইন পরিষ্কার করা, টায়ার প্রেশার ঠিক রাখা, এগুলো আমরা সবাই জানি। আমি ওই ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট এবং বাল্ব ক্লিয়ারেন্স নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। আমাদের এই মোটরসাইকেলের ইঞ্জিনে ভাল্ব থাকে মোট 4টা। এই ভাল্বগুলোর নির্দিষ্ট একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা যদি প্রপারলি মেনটেন না করা হয় সেক্ষেত্রে ইঞ্জিনটা ভালোভাবে পারফর্ম করতে পারে না। তো পারফর্ম যদি ভালোভাবে না করতে পারে এটার একটা প্রভাব চলে আসে আমাদের মাইলেজে। তো আমরা যখন মোটরসাইকেলটা সার্ভিস করাই বা কারিগর যদি প্রয়োজন মনে করেন যে আমার ভাল্ব ক্লিয়ারেন্সটা করা প্রয়োজন, আমার ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন, সেক্ষেত্রে কোনো কারিগর দেখা যায় অনেক সময় হাত দিয়ে ভালভের গ্যাপ, ট্যাপিটের গ্যাপ অ্যাডজাস্টমেন্ট করেন। এটা আসলে একটা সম্পূর্ণ রকমের ভুল। নিয়ম হচ্ছে ফিলার গজ দিয়ে এটা গ্যাপটা মিলানো, কিন্তু আমাদের দুর্ভাগ্য অনেক সার্ভিস সেন্টারে এই নিয়মটি মানা হয় না। তো আমরা যখন কোথাও এই সার্ভিসটা করাতে যাব, যখন তারা ইঞ্জিনের হেড খুলে এই কাজটা করা শুরু করবেন, আমরা যেন সেই বিষয়টা খেয়াল রাখি, অথবা কাজ করানোর পূর্বে আমরা যেন তাদের কাছ থেকে এই জিনিসটা শিওর হই যে তারা ফিলার গজ দিয়ে নির্দিষ্ট মাপ অনুযায়ী এই ভালভ ক্লিয়ারেন্স, ট্যাপিট অ্যাডজাস্টমেন্টের কাজটি সম্পূর্ণ করবেন কিনা। এতে যদি কোনো ব্যত্যয় ঘটে একদম শতভাগ নিশ্চিত যে আপনার মাইলেজে বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসবে। আরেকটা বিষয় হচ্ছে কার্বোরেটর টিউন। যাদের দিয়ে এই পর্যন্ত আমি ওর মোটরসাইকেলের কার্বোরেটর টিউন করেছি তারা ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট এবং ভালভ ক্লিয়ারেন্স ঠিক না করেই কার্বোরেটরে হাত দিত। এটা আমি তখন বুঝতাম না, এটা আমি পরে বুঝতে পেরেছি আরও অনেকজনের সাথে কথা বলে, যে কার্বোরেটর টিউন করার পূর্বে অবশ্যই ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট, ভালভ ক্লিয়ারেন্স করে নেওয়া প্রয়োজন। সেই অনুপাতে কার্বোরেটরটাকে টিউন করতে হয়। তো বন্ধুরা, এইভাবে আমি আমার মোটরসাইকেলটাকে সার্ভিসিং করিয়েছি 15,000 কিলোমিটার পর্যন্ত। আশা করি মেনটেনেন্স সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।